সবাইকে এই চ্যানেলে স্বাগত। প্রাচীন ভারতের ইতিহাসের ভেতর দক্ষিণ ভারতের ইতিহাস বা দাক্ষিণাত্যের ইতিহাস নিয়ে অনেকেরই খুব ভীতি থাকে। অনেকেই এই টপিকটা পড়তে চায় না। তারও বিভিন্ন রকম কারণ আছে। যেমন এই দাক্ষিণাত্যের ইতিহাস থেকে কোশ্চেনও তেমন খুব বেশি আসে না। আর এই দক্ষিণ ভারতের ইতিহাসটা পড়তে খুবই কনফিউজিং লাগে। তবে চিন্তা নেই, আমরা চেষ্টা করছি যাতে এই দক্ষিণ ভারতের ইতিহাস খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আশা করছি এই ভিডিওটা দেখার পর দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে আর কোনো ভীতি থাকবে না বা কনফিউশনের কোনো জায়গা থাকবে না। এর আগের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের ইতিহাসের সূচনা মানে সঙ্গম যুগ, চের, পাণ্ড্য, চোল, ওয়াকাটাক এই সমস্ত বংশ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিলাম। ওই ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওটা আরো ভালো বুঝতে পারবে। আর যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিওর পরে আগের ভিডিওটা একবার দেখে নিও, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব শর্টে এখানে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে যতটুকু তথ্য দরকার সেটুকুই প্রোভাইড করেছি। তবে এরপরে আরো কিছু তথ্য আছে, সেটা পড়তে পড়তে এরপরে চেঞ্জ করে দেবো। তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওর শেষে এর স্ক্রিনশট নিতে পারো। তো যেমন দেখেছিলাম যে ভারতের একদম দক্ষিণ দিকে এখানে চের, পাণ্ড্য ও চোল বংশ ছিল। আর এইভাবে চলতে চলতে ওপরের এই জায়গাতে চলে আসে ওয়াকাটাক বংশ। এখানে চলে আসে ওয়াকাটাক বংশ। আর সেই সময় নিচে এই এরিয়াতে ছিল চালুক্য বংশ। এই এরিয়াতে ছিল চালুক্য বংশ। এবার যেমন আগে বললাম যে এই চালুক্য বংশ তিনবারে আসে। তিনটি চালুক্য বংশের সম্পর্কে আমরা জানতে পারি: বাতাপি বা বাদামি চালুক্য, কল্যাণা চালুক্য আর বেঙ্গি চালুক্য। তো প্রথমে যেটা ছিল সেটি হচ্ছে বাতাপি চালুক্য বা বাদামি চালুক্য। তো এই চালুক্য বংশের রাজধানী ছিল বাতাপি বা বাদামি। এই যে এখানে একটা জায়গা আছে বাদামি, এটি ছিল এই বাতাপি বা বাদামি চালুক্য বংশের রাজধানী। এবার এখানে আমাদের চারজন রাজার নাম মনে রাখতে হবে। এই চারজন রাজার নাম খুবই সহজ। প্রথমে হচ্ছে পুলকেশী, তারপর কীর্তিবর্মন, আবার পুলকেশী, আবার কীর্তিবর্মন। তাহলে কি হলো? চারজন: পুলকেশী, কীর্তিবর্মন, পুলকেশী, কীর্তিবর্মন, 1 আর 2 করে। পুলকেশী প্রথম, কীর্তিবর্মন প্রথম, পুলকেশী দ্বিতীয়, কীর্তিবর্মন দ্বিতীয়। এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলো প্রথম পুলকেশী, যার অপর নাম ছিল জয় সিং। তো প্রথম পুলকেশী বা জয় সিং। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী বা জয় সিং। তবে ধরা হয় যে প্রথম পুলকেশীর আগেও চালুক্য বংশের রাজারা ছিল, তবে তাদের সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তো কোন বেসিসে বলবো যে এর আগে রাজারা ছিল? আমরা যদি ওয়াকাটাক বংশ দেখি, ওয়াকাটাক বংশের সময়কাল মোটামুটি 250 থেকে 500 খ্রিস্টাব্দ। আর ওয়াকাটাক বংশের শেষের দিকে এই চালুক্য বংশের রাজারা ওয়াকাটাক বংশকে দখল করে নেয়। ফলে চালুক্য বংশের রাজারা তখন 500 খ্রিস্টাব্দের আশেপাশে চালুক্য বংশের রাজারা ছিল। কিন্তু আবার ইতিহাসে বলা হয় যে চালুক্য বংশের সূচনা হয় 543 খ্রিস্টাব্দ থেকে। পুলকেশী প্রথম বা প্রথম পুলকেশী 543 খ্রিস্টাব্দে এই চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তাহলে এর আগে চালুক্য বংশ ওয়াকাটাক বংশ দখল করেছিল 500 খ্রিস্টাব্দে, আবার প্রথম পুলকেশী 543 খ্রিস্টাব্দে চালুক্য বংশের সূচনা করছে। তার মানে কি প্রথম পুলকেশীর আগেও চালুক্য বংশের রাজারা ছিল, তবে তাদের সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তো চালুক্য বংশে কে কে ছিল? চারজন রাজা: প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় কীর্তিবর্মন। প্রথম পুলকেশীকে এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ধরা হয়। তার সময় রাজধানী কোথায় ছিল? বাতাপি বা বাদামি। এবার এই প্রথম পুলকেশী সম্পর্কে তেমন খুব বেশি ইনফরমেশন নেই। শুধুমাত্র একটি ইনফরমেশন রয়েছে যে চালুক্য বংশের রাজা প্রথম পুলকেশী শুধুমাত্র একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন চালুক্য বংশের রাজা অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন? তো সেটি হলো প্রথম পুলকেশী। যদিও এর আগে ওয়াকাটাক বংশে যদি দেখি, ওয়াকাটাক বংশে একজন রাজা ছিলেন প্রবর সেন। প্রবর সেন 4টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। তো পরীক্ষায় কোশ্চেন এলে একটুখানি বুঝে দেখতে হবে যে ওয়াকাটাক বংশ বললে প্রবর সেন, আর চালুক্য বংশ বা দাক্ষিণাত্যের বংশের ভেতর যদি বলা হয় তাহলে প্রথম পুলকেশী। দাক্ষিণাত্যের ইতিহাসে যত রাজা ছিল তাদের ভেতর শুধুমাত্র প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর কেউ অশ্বমেধ যজ্ঞ করাননি। তো সেই হিসাবে প্রথম পুলকেশী একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়। এরপরে আসে প্রথম কীর্তিবর্মন। প্রথম কীর্তিবর্মনকে এই চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বা প্রকৃত নির্মাতা বলা হয়, এছাড়া আর কিছু নেই। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে শ্রেষ্ঠ রাজা আসে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী এই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এর আগে যখন হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম যে হর্ষবর্ধন যখন দক্ষিণ ভারত জয়ের জন্য বেরিয়েছিল তখন দ্বিতীয় পুলকেশী এসে নর্মদা নদীর পাশে হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিল। তাহলে দ্বিতীয় পুলকেশীর বিজয়ের ঘটনা হচ্ছে যে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিল।
আর দ্বিতীয় পুলকেশী আরো একজনকে হারিয়েছিল, সেটি হলো এই পাশে এখানে একটি রাজ্য ছিল পল্লব রাজ্য। এই যে এখানে রাজ্য ছিল পল্লব রাজ্য, এই পল্লব রাজ্যের রাজধানী ছিল কাচি বা কাচিপুরম। পল্লব রাজ্যের রাজধানী কাচিপুরম। তাহলে এখানে হচ্ছে চালুক্য বংশ, যার রাজধানী বাতাপি বা বাদামি, আর এখানে সেই সময় ছিল পল্লব রাজ্য, যার রাজধানী হলো কাচি বা কাচিপুরম। এই পল্লব রাজ্যে তখন রাজা ছিল মহেন্দ্র বর্মন প্রথম বা প্রথম মহেন্দ্র বর্মন। তাহলে কি কি বললাম? দ্বিতীয় পুলকেশী আর প্রথম মহেন্দ্র বর্মন। দ্বিতীয় পুলকেশী উপরে হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিল, আর নিচে এখানে মহেন্দ্র বর্মন প্রথম বা প্রথম মহেন্দ্র বর্মনকে হারিয়ে দিয়েছিল। তো হর্ষবর্ধনকে তো হারিয়ে দিয়েছিল মোটামুটি 618 খ্রিস্টাব্দের আশেপাশে। এর পরে মহেন্দ্র বর্মনকে হারিয়ে মহেন্দ্র বর্মনের রাজধানী কোথায় ছিল? কাচি। কাচিতে একটি মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে লিখিয়ে দেন যে আমি দ্বিতীয় পুলকেশী কাচি বিজেতা, আর উপাধি নেন কাচি কোন্ড। তামিল ভাষায় জয়ী বা বিজেতার অর্থ হলো কোন্ড। ওই জন্য দ্বিতীয় পুলকেশী কাচি দখল করে নাম নিয়েছিল বা উপাধি নিয়েছিল কাচি কোন্ড। তাহলে কাচি কোন্ড উপাধি হলো দ্বিতীয় পুলকেশী। তাহলে কি বললাম? দ্বিতীয় পুলকেশী উপরে হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিল, আর নিচে প্রথম মহেন্দ্র বর্মনকে হারিয়ে দিয়েছিল। তাহলে প্রথম যখন মহেন্দ্র বর্মনকে হারালো, তার মানে এই চালুক্য বংশের সাথে সাথে পল্লব রাজবংশও চলছিল, আবার চালুক্য বংশের সাথে সাথে উপরে এখানে বর্ধন বংশও চলছিল। এবার দ্বিতীয় পুলকেশীর পরে আরেকজন রাজা আসবে, আর এখানে মহেন্দ্র বর্মন প্রথম, তারপরেও আরো একজন রাজা আসবে। তো মহেন্দ্র বর্মন প্রথম, এর পরে রাজা হয়েছিল তার ছেলে নরসিংহ বর্মন প্রথম বা প্রথম নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশী প্রথম নরসিংহ বর্মনকেও হারাতে চেয়েছিল, কিন্তু হারাতে পারেনি। প্রথম নরসিংহ বর্মন এখান থেকে উল্টে বাতাপি চলে যায়, বাতাপি চলে গিয়ে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দেয়। এবার নরসিংহ বর্মন যেহেতু বাতাপিতে গিয়ে জয় প্রাপ্তি করেছিল বা বিজেতা হয়েছিল, ওই জন্য প্রথম নরসিংহ বর্মন উপাধি নিয়েছিল বাতাপি কোন্ড। প্রথম নরসিংহ বর্মন বাতাপি জিতেছিল বলে তার উপাধি বাতাপি কোন্ড, আর দ্বিতীয় পুলকেশী কাচি জিতেছিল বলে তার উপাধি কাচি কোন্ড। তো পল্লব রাজ্যে প্রথম নরসিংহ বর্মন, তারপরে আরো অনেকে আছে, সেটা যখন পল্লব রাজ্য সম্পর্কে জানবো তখন আরো ভালো বুঝতে পারবো। আমরা পড়ছি চালুক্য বংশ, তাহলে চালুক্য বংশ সম্পর্কে দেখি। তাহলে চালুক্য বংশে কি কি দেখলাম? প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী সম্পর্কেও জানলাম। এবার দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর পর আরো অনেকে সিংহাসনে বসেছিল, কিন্তু শেষ রাজা ছিল দ্বিতীয় কীর্তিবর্মন। তবে এই কীর্তিবর্মন দ্বিতীয়তে যাওয়ার আগে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আরেকটা বিষয় আছে। যেমন দ্বিতীয় পুলকেশীর দরবারে ছিল রবি কীর্তি। রবি কীর্তির একটি বিখ্যাত ইনস্ক্রিপশন বা অভিলেখ রয়েছে, আইহোল প্রশস্তি বা আইহোল অভিলেখ। এই আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র জানা যায়। এবার ওই যে বললাম যে চালুক্য বংশের শেষ রাজা ছিল দ্বিতীয় কীর্তিবর্মন, এই চালুক্য বংশের সময়ও কিন্তু সামন্ত প্রথা ছিল। ফলে এই দ্বিতীয় কীর্তিবর্মনের সভাতে একজন সামন্ত ছিলেন দন্তি দুর্গ। দন্তি দুর্গ কীর্তিবর্মনকে হত্যা করে দেয় এবং এই চালুক্য বংশের জায়গায় নিজের একটি বংশ স্থাপন করে, রাষ্ট্রকূট বংশ। তাহলে কি বললাম? দ্বিতীয় কীর্তিবর্মনের রাজসভায় ছিল একজন সামন্ত দন্তি দুর্গ। দন্তি দুর্গ কীর্তিবর্মনকে হত্যা করে এবং ওই যে চালুক্য বংশ ছিল বা চালুক্য সাম্রাজ্য ছিল, তার জায়গায় নিজের বংশ স্থাপন করে, রাষ্ট্রকূট বংশ। তাহলে এই চালুক্য বংশটাই কি হয়ে যায়? এই চালুক্য বংশটাই হয়ে যায় রাষ্ট্রকূট বংশ। এবার এই চালুক্য বংশের সময় দুটি পয়েন্ট আছে যেগুলো একটু জানতে হয়। সেটি হলো, দক্ষিণ ভারতে মেইনলি দুই ধরনের স্থাপত্য শিল্পের প্রমাণ পাওয়া যায়। একটা হলো দ্রাবিড় শৈলী, আর একটা হলো বেসর শৈলী। তো এই বেসর শৈলী বা বেসর শিল্পকলার প্রচলন হয়, ধরা হয় এই চালুক্য বংশ থেকে, মানে বাতাপি চালুক্য বংশের সময় থেকে। আর এই চালুক্য বংশের রাজারা জৈন ধর্মকে সমর্থন করতেন এবং এই জৈন ধর্মের ব্যাপক প্রচারও করে। তাহলে এই কল্যাণী চালুক্য বংশ সম্পর্কে একটুখানি ওভারঅল একবার দেখে নিই। কল্যাণী চালুক্য বংশের রাজারা কারা কারা ছিলেন? প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় কীর্তিবর্মন। প্রথম পুলকেশী বা জয়সিং হচ্ছে এর প্রতিষ্ঠাতা, এর রাজধানী ছিল কি? বাতাপি বা বাদামি। প্রথম পুলকেশী একটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তারপরে সিংহাসনে বসেন প্রথম কীর্তিবর্মন। প্রথম কীর্তিবর্মনকে প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রকৃত নির্মাতা বলা হয়। তারপরে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সময় কি হয়? উপরে হর্ষবর্ধনকে হারিয়ে দেয়, আর নিচে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মনকে হারিয়ে দেয়। প্রথম মহেন্দ্র বর্মনকে কোথায় হারায়? কাচিতে। তাহলে কাচিতে তার নাম হয়ে যায় কাচি কোন্ড। আবার মহেন্দ্র বর্মনের ছেলে নরসিংহ বর্মন উল্টে গিয়ে বাতাপিতে গিয়ে দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে দেয়। তাহলে ওই প্রথম নরসিংহ বর্মন, তার উপাধি হয়ে যায় বাতাপি কোন্ড। দ্বিতীয় পুলকেশীর সভায় একজন ব্যক্তি ছিলেন রবি কীর্তি। রবি কীর্তি লিখেছিল আইহোল প্রশস্তি।
দ্বিতীয় পুলকেশী সম্পর্কে এইটুকুই। তারপরে রয়েছে দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মনের একজন সামন্ত ছিল দন্তিদুর্গ। দন্তিদুর্গ দ্বিতীয় কীর্তিবর্মনকে সরিয়ে দিয়ে রাষ্ট্রকূট বংশের স্থাপনা করে, আর এই রাষ্ট্রকূট বংশের নতুন রাজধানী হয়ে যায় মানক্ষেত। এবার এখানে আরো একটু ঘটনা আছে। দন্তিদুর্গ দ্বিতীয় কীর্তিবর্মনকে তো হারিয়ে দেয়, কিন্তু হারানোর পরে তাকে হত্যা না করে দ্বিতীয় কীর্তিবর্মনকে সাধারণ একজন সামন্ত হিসাবে রেখে দেয়। ফলে দ্বিতীয় কীর্তিবর্মন অর্থাৎ চালুক্য বংশের ওই সমস্ত ব্যক্তিরা ধীরে 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 তাদের জীবনযাপন চালাতে থাকে। এবার এইভাবে চালাতে চালাতে প্রায় 200 বছর পরে গিয়ে আবারও এই চালুক্য বংশের প্রতিষ্ঠা হয়। কি হলো, তাহলে চালুক্য বংশের জায়গায় চলে আসলো কি রাষ্ট্রকূট বংশ। তাহলে এখানে রাষ্ট্রকূট বংশ শাসন করছিল। এবার এই রাষ্ট্রকূট বংশের একজন রাজা ছিলেন কর্ক দ্বিতীয়। কর্ক দ্বিতীয়, ওই কর্ক দ্বিতীয়র আবার সামন্ত ছিল তৈলপ দ্বিতীয়। কি বললাম, চালুক্য বংশের জায়গায় চলে আসলো রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের একজন রাজা ছিল কর্ক দ্বিতীয়। ওই কর্ক দ্বিতীয় সামন্ত ছিল তৈলপ দ্বিতীয়। তৈলপ দ্বিতীয় কর্ক দ্বিতীয়কে হত্যা করে দেয়। হত্যা করে দিয়ে ওই রাষ্ট্রকূট বংশের জায়গায় আবার চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তাহলে রাষ্ট্রকূটের জায়গায় আবার কি চলে এলো, চালুক্য বংশ। ওই চালুক্য বংশের নাম হচ্ছে কল্যাণা চালুক্য, কারণ তৈলপ দ্বিতীয় তার রাজধানী কল্যাণাতে শিফট করেছিল। ওই জন্য ওই চালুক্য বংশের নাম হয়ে যায় কল্যাণা চালুক্য। তাহলে বাতাপি বা বাদামি চালুক্য বংশ সম্পর্কে আশা করি বোঝা গেল। এবার এই বাতাপি বা বাদামি চালুক্য বংশের সাথে সাথে আরেকটা রাজবংশ চলছিল, সেটা হলো পল্লব বংশ। এই যে চালুক্য বংশের সাথে সাথে চলছিল কি পল্লব বংশ, ওই জন্য পল্লব বংশ সম্পর্কে একটুখানি দেখে নি। পল্লব বংশে গুরুত্বপূর্ণ 5 জন রাজা আছে। এই 5 জন রাজার নাম প্রথমে বলি। প্রথমেই আছে সিংহ বিষ্ণু, তারপরে মহেন্দ্র বর্মন। সিংহ বিষ্ণু মহেন্দ্র বর্মন, তারপর নরসিংহ বর্মন দুবার, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, আর লাস্ট হলো অপরাজিত বর্মন। তাহলে কি বললাম, 5 জন আছে, সিংহ বিষ্ণু মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন 1, নরসিংহ বর্মন 2, আর লাস্টে হলো অপরাজিত বর্মন। এবার কোথাও কোথাও বলা হয় যে পল্লব রাজ্যের প্রতিষ্ঠাতা হলো শিব স্কন্দ বর্মন। শিব স্কন্দ বর্মন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এখানে তো পল্লব বংশ রয়েছে, এর আগেও আদি পল্লব বলে একটি রাজবংশ ছিল। ধরা হয় ওই আদি পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিল শিব স্কন্দ বর্মন, এবং পরে যে পল্লব রাজ্য আসে তার প্রতিষ্ঠাতা হলো সিংহ বিষ্ণু। তাহলে পল্লব রাজ্যের প্রতিষ্ঠাতা বা পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু। এই পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল, কাঁচি বা বর্তমানে যেটা কাঁচিপুরম। তাহলে পল্লব রাজ্যের রাজধানী কাঁচি বা কাঁচিপুরম। সিংহ বিষ্ণুর পরে রাজা হয় তার ছেলে প্রথম মহেন্দ্র বর্মন। এই প্রথম মহেন্দ্র বর্মন সঙ্গীতপ্রিয় একজন লোক ছিলেন, তবে তার সাথে সাথে তিনি একটি বইও লিখেছিলেন, মত্তবিলাস প্রহসন। তো মত্তবিলাস প্রহসন লিখেছিলেন মহেন্দ্র বর্মন প্রথম। কি বললাম, সিংহ বিষ্ণুর পরে সিংহাসনে বসেন প্রথম মহেন্দ্র বর্মন। তিনি সঙ্গীতপ্রিয় একজন মানুষ ছিলেন, একটি বইও লিখেছিলেন মত্তবিলাস প্রহসন। এবার যদি দেখি যে প্রথম মহেন্দ্র বর্মন এখানে রাজা ছিল, ওই সময় এখানে রাজা ছিল কে, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে হত্যা করে দিয়েছিল এবং উপাধি নিয়েছিল কাচিকোণ। এবার তাহলে মহেন্দ্র বর্মন প্রথম এর জায়গায় কে চলে আসবে, নরসিংহ বর্মন প্রথম। নরসিংহ বর্মন প্রথম বাতাপি যায়, দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে, আর সেখানে উপাধি নেয় বাতাপি কোণ। এই প্রথম নরসিংহ বর্মন খুবই শক্তিশালী একজন লোক ছিলেন। তার আরেকটি উপাধি ছিল মহামল্ল বা মামল্ল, আর তার নাম অনুসারেই এখানে একটি জায়গা রয়েছে মহামল্লপুরম বা মামল্লপুরম। কি বললাম, নরসিংহ বর্মন প্রথম এর উপাধি ছিল মামল্ল বা মহামল্ল, আর তার নাম হিসেবেই এখানে একটি শহর আছে মামল্লপুরম বা মহামল্লপুরম, বর্তমানে যেটার নাম মহাবলীপুরম। এই মহাবলীপুরমে প্রথম নরসিংহ বর্মন রথ মন্দির নির্মাণ করেছিলেন। এই রথ মন্দির ছিল 5টা রথের একটা গ্রুপ। 5টা রথের গ্রুপ করে একটা মন্দির বানানো, সেটাকেই বলা হয় পঞ্চরথের মন্দির। সেটি হলো তামিলনাড়ুর এই মহাবলীপুরম বা মামল্লপুরম জায়গাতে। এর পরে একজন গুরুত্বপূর্ণ রাজা আসে দ্বিতীয় নরসিংহ বর্মন। তো প্রথম নরসিংহ বর্মনের পরে দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মনের একটা উপাধি ছিল বা অন্য নাম ছিল, সেটি হলো রাজসিংহ। প্রথম নরসিংহ বর্মনের উপাধি মামল্ল বা মহামল্ল, আর দ্বিতীয় নরসিংহ বর্মনের উপাধি রাজসিংহ। তিনি ওই যে মহাবলীপুরমের রথ মন্দির রয়েছে সেখানে আরো 2টি রথ অ্যাড করেন, তাহলে 7টি রথের রথ মন্দির এটি নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। তবে এর পাশাপাশি তার আরো মন্দির নির্মাণের তথ্য পাওয়া যায়। যেমন এই কাঁচিতে তিনি নির্মাণ করেছিলেন কৈলাসনাথ মন্দির, কাঁচির কৈলাসনাথ মন্দির। এছাড়া এই মহাবলীপুরমে সমুদ্রের পাশেই একটি মন্দির নির্মাণ করেছিলেন
শোর টেম্পল বা সমুদ্র মন্দির। তাহলে তার নির্মাণ করা মন্দির তিনটে, কাচিতে কৈলাসনাথ মন্দির, আর মহাবলীপুরমে 7টা রথের রথ মন্দির, আর সমুদ্র মন্দির বা শোর টেম্পল। এই পল্লব রাজ্যের শেষ রাজা ছিল অপরাজিত বর্মন। এই অপরাজিত বর্মনের সভাতে একজন ব্যক্তি ছিলেন আদিত্য প্রথম। অপরাজিত বর্মনের সভাতে ছিল আদিত্য প্রথম। আদিত্য প্রথম এই অপরাজিত বর্মনকে হত্যা করে দেয় এবং পুনরায় আবার চোল বংশের প্রতিষ্ঠা করে। চোল বংশ সম্পর্কে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে এখানে একটি রাজবংশ ছিল চোল বংশ। ওই চোল বংশকে দখল করে নিয়েছিল এখানের এই পল্লব রাজ্য। ফলে ওই চোল বংশের রাজারা সাধারণ সামন্ত বা প্রজা হিসাবেই থেকে যায়। পরবর্তীকালে ওই যে ব্যক্তি বললাম আদিত্য প্রথম, তিনি এই পল্লব রাজ্যের রাজা অপরাজিত বর্মনকে হত্যা করে পুনরায় আবার এখানে চোল বংশের প্রতিষ্ঠা করে। তাহলে কি হলো, এখানে চালুক্য বংশের জায়গায় চলে এসেছিল রাষ্ট্রকূট বংশ, আর এখানে পল্লব বংশের জায়গায় চলে এসেছিল চোল বংশ। তো এবার এই পল্লব বংশ সম্পর্কে ওভারঅল যদি আরেকবার বলি, পল্লব বংশের টোটাল 5 জন রাজার নাম আমাদেরকে মাথায় রাখতে হবে। সিংহ বিষ্ণু, প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, আর অপরাজিত বর্মন। সিংহ বিষ্ণু হলো প্রতিষ্ঠাতা, তারপরে প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মনকে হারিয়ে দেয় দ্বিতীয় পুলকেশী। প্রথম মহেন্দ্র বর্মন সঙ্গীত প্রিয় একজন মানুষ ছিলেন, তিনি একটি বইও লিখেছিলেন মত্তবিলাস প্রহসন। প্রথম মহেন্দ্র বর্মনের পরে রাজা হয় প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে দেয়, উপাধি নিয়েছিল বাতাপিকোন্ড। এছাড়া প্রথম নরসিংহ বর্মন একটা মন্দির নির্মাণ করেছিল, সেটা হলো এই মহামল্ল বা মামল্লপুরমে রথ মন্দির, 5টা রথের রথ মন্দির। প্রথম নরসিংহ বর্মন যেহেতু খুব শক্তিশালী একজন লোক ছিল, তো ওই জন্য তার উপাধি ছিল মামল্ল বা মহামল্ল। সেই নাম অনুযায়ী এখানে শহরের নাম হয়েছিল মহামল্লপুরম বা মামল্লপুরম, বা বর্তমানে যেটা মহাবলীপুরম। প্রথম নরসিংহ বর্মনের পরে কয়েকজন রাজার পর সিংহাসনে এসেছিল দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি 3টে মন্দির নির্মাণ করেছিলেন। মহাবলীপুরমে যে 5টা রথের রথ মন্দির, সেখানে আরো 2টো রথ অ্যাড করে 7টা রথের রথ মন্দির। তার সাথে সাথে এই মহাবলীপুরমেই শোর টেম্পল বা সমুদ্র মন্দির, আর কাচিতে কৈলাসনাথ মন্দির। এই প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল রাজসিংহ এবং এর শেষ রাজা হলো অপরাজিত বর্মন। অপরাজিত বর্মনের সভাতে ছিল আদিত্য প্রথম। আদিত্য প্রথম অপরাজিত বর্মনকে হত্যা করে পুনরায় আবার চোল বংশের প্রতিষ্ঠা করে। তাহলে এটা হলো, তাহলে চালুক্য বংশের জায়গায় চলে আসলো রাষ্ট্রকূট বংশ, আর পল্লব বংশের জায়গায় চলে আসলো চোল বংশ। এবার এখানে আরেকটা পয়েন্ট একটুখানি বলি, এই যে এখানে রাষ্ট্রকূট বংশ চলে এসেছিল, এই রাষ্ট্রকূট বংশের পরে আবার কারা চলে এলো, আবার চলে এলো কল্যাণী চালুক্য বংশ। তাহলে প্রথমে ছিল বাদামি চালুক্য, তারপরে রাষ্ট্রকূট, তারপরে ওই জায়গাটাই আবার চলে এলো কল্যাণা চালুক্য। এবার যদি একটা আমি হিসাব দেখি, এখানে দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মন প্রথমকে হত্যা করেছিল এবং উপাধি নিয়েছিল কাচিকোণ। তাহলে এই বাতাপি বা বাদামি চালুক্যর সাথে পল্লবদের একটা শত্রুতা হয়ে যায়। তারপর চালুক্য বংশের জায়গায় চলে আসে রাষ্ট্রকূট বংশ। তাহলে এই রাষ্ট্রকূটদের সাথে পল্লবদের অটোমেটিক্যালি একটা শত্রুতা হয়ে যায়। এবার এই পল্লবদের জায়গায় চলে আসে চোল। তাহলে এই চোলদের সাথে এখানে রাষ্ট্রকূটদের একটা শত্রুতা হয়ে যাবে। আবার এই রাষ্ট্রকূটদের জায়গায় চলে আসে কল্যাণা চালুক্য। তাহলে এই কল্যাণা চালুক্যর সাথে তারপরে চোলদের আবার একটা শত্রুতা হয়ে যায়। এটা একটু পরে আবার আসছি, তখন আরো ভালো বুঝতে পারো। তাহলে কি করলাম, এখানে চালুক্য বংশ বা বাতাপি চালুক্য বংশ দেখলাম, এখানে পল্লব বংশ দেখলাম। এবার এই চালুক্য বংশের জায়গায় চলে এসেছিল রাষ্ট্রকূট বংশ। এই রাষ্ট্রকূট বংশ সম্পর্কে একটুখানি জেনে নিই। তো রাষ্ট্রকূট বংশে আমাদের 7 জন রাজার নাম সামনে উঠে আসে। তারা হলেন প্রথমে দন্তি দুর্গ। দন্তি দুর্গ তো এখানে রাষ্ট্রকূট বংশের স্থাপনা করেছিল, ফলে দন্তি দুর্গটা আমরা জানি। তারপরে রয়েছে 6 জন। তাহলে প্রথমে দন্তি দুর্গ, তারপরে রয়েছে কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ। কি বললাম, কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ। আর তারপরে রয়েছে ইন্দ্র, কৃষ্ণ, কর। কি বললাম, প্রথমে দন্তি দুর্গ, তারপরে কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ। কি বললাম, কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ, ইন্দ্র, কৃষ্ণ, কর। কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ, ইন্দ্র, কৃষ্ণ, কর। তাহলে এই 7 জন রাজার নাম। প্রথমে দন্তি দুর্গ, তারপরে কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ, ইন্দ্র, কৃষ্ণ, কর। এবার এই নামগুলো এখানে লেখা আছে পরপর। এই যে প্রথমে হচ্ছে দন্তি দুর্গ প্রতিষ্ঠাতা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ। তারপরে কারা কারা এলো, কৃষ্ণ, ধ্রুব, অমোঘবর্ষ, আবার ইন্দ্র, কৃষ্ণ, কর। কৃষ্ণ প্রথমেই এসছে, ওই জন্য প্রথম কৃষ্ণ। কৃষ্ণ প্রথমেই এসছে বলে প্রথম কৃষ্ণ। এই প্রথম কৃষ্ণর আর এক নাম ছিল কৃষ্ণ রাজা প্রথম। কৃষ্ণ রাজা প্রথম, কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ রাজা প্রথম। এবারে যদি দেখি, এর আগে যে বাতাপি চালুক্য, বাতাপি চালুক্য বংশ এই ওয়াকাটাক বংশকে নিজের সাম্রাজ্যের ভিতর নিয়ে নিয়েছিল।
তারপর যখন বাতাপি চালুক্যের জায়গায় রাষ্ট্রকূট বংশ চলে এলো, তাহলে এই রাষ্ট্রকূট বংশের সাম্রাজ্য কত দূর হবে? এতটা হচ্ছে আমাদের রাষ্ট্রকূট বংশের সাম্রাজ্য। এই পুরোটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের সাম্রাজ্য ছিল। এর ভেতর এর রাজধানী কোথায় হয়? দন্তি দুর্গ এর রাজধানী নিয়ে যায় এখানে হচ্ছে মানখের বা মানখেত নিয়ে যায়, মানখেত, বর্তমান নাম হচ্ছে মালখের। তাহলে দন্তি দুর্গ এই রাজধানী কোথায় নিয়ে যায়? মালখেরে নিয়ে যায়। এই পুরোটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের সাম্রাজ্য। এবার এই দন্তি দুর্গর পরে রাজা হয় কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ রাজা প্রথম। কৃষ্ণ রাজা প্রথম কি করে? এই এরিয়ার ভেতর বর্তমান মহারাষ্ট্রে একটি জায়গা আছে ইলোরা, এই ইলোরা, এই যে এখানে হচ্ছে ইলোরা। কৃষ্ণ রাজা প্রথম এই ইলোরাতে কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন। একটা পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন এই কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ রাজা প্রথম। কৃষ্ণ রাজা প্রথম সম্পর্কে আর তেমন কিছু নেই। এর পরে রাজা হয় ধ্রুব। কৃষ্ণ রাজা প্রথমের পরে রাজা হয় ধ্রুব। এর আগে দেখেছিলাম যে হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ দখলের জন্য ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। গুজরাট থেকে এসেছিল গুর্জর প্রতিহর বংশ, এখানে নিচ থেকে এসেছিল রাষ্ট্রকূট বংশ, আর এখান থেকে এসেছিল পাল বংশ। তাহলে এই যে এখন রাষ্ট্রকূট বংশ চলছে, এই সময় ওপরের এই এরিয়াতে কে রয়েছে? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের মৃত্যু হয়ে গেছে, তারপর কনৌজ দখলের লড়াই চলছে। তো সেই লড়াইটাকে বলা হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিদলীয় সংগ্রাম। এই ত্রিদলীয় সংগ্রামে এই রাষ্ট্রকূট বংশ থেকেই অংশ নিয়েছিল হচ্ছে ধ্রুব। রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুব 783 খ্রিস্টাব্দে ওই ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল। ধ্রুবর পরে রাজা হয় অমোঘ বর্ষ। অমোঘ বর্ষ কবিতা লিখতে পছন্দ করতেন, তার উপাধি ছিল কবিরাজ। তিনি একটি বইও লিখেছিলেন কবিরাজ মার্গ কন্নড় ভাষাতে। তো অমোঘ বর্ষ কি করেছিল? কন্নড় ভাষাতে একটি বই লিখেছিল কবিরাজ মার্গ। এই অমোঘ বর্ষের সময় কন্নড় ভাষার ব্যাপক বিস্তার ঘটে আর প্রচুর বিকাশ হয়। এই অমোঘ বর্ষর দরবারেই একজন ছিলেন জিন সেন। জিন সেন অমোঘ বর্ষকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই জৈন ধর্মেরও খুব বিকাশ হয়েছিল এই রাষ্ট্রকূট বংশের সময়। তাহলে কি বললাম? অমোঘ বর্ষ কন্নড় ভাষাতে একটি বই লিখেছিলেন কবিরাজ মার্গ, তার সভাতে ছিল জিন সেন। জিন সেনের জন্যই অমোঘ বর্ষ জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন ধর্মের বিকাশ করেছিলেন। আর তার সময় কন্নড় ভাষারও ব্যাপক বিস্তার ঘটে। এই অমোঘ বর্ষর পরে উল্লেখযোগ্য রাজা আসে ইন্দ্র। ইন্দ্র তৃতীয়, ইন্দ্র তৃতীয়, তারপরে কৃষ্ণ তৃতীয়, তারপরে কর্ক দ্বিতীয়। ইন্দ্র তৃতীয়, কৃষ্ণ তৃতীয় আর কর্ক দ্বিতীয়। এই যে তৃতীয় দ্বিতীয়, এই জন্যই আমাদের দক্ষিণ ভারতের ইতিহাসটা একটু কনফিউজিং লাগে। তো তৃতীয় দ্বিতীয়তে গেলাম না, সিম্পল নাম মনে রাখলেই হবে, ইন্দ্র, কৃষ্ণ, কর্ক। তো ইন্দ্র, ইন্দ্র মানে ইন্দ্র তৃতীয়। ইন্দ্র তৃতীয় সময় ভারতে একজন বিদেশি এসেছিলেন আল মাসুদি। আল মাসুদি ভারতীয় জলবায়ু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আল মাসুদি কি করেছিল? ভারতীয় জলবায়ু সম্পর্কে ধারণা দিয়েছিল। এই আল মাসুদি এই ইন্দ্র তৃতীয় সময় ভারতবর্ষে এসেছিল, তার দরবারে এসেছিল। এই ইন্দ্র তৃতীয়র পরে রাজা হয় কৃষ্ণ তৃতীয় বা কৃষ্ণ। ইন্দ্রর পরে কৃষ্ণ। এবার এই কৃষ্ণর সময় একটা ঘটনা ঘটে, সেটা হলো এখানে যেমন রাষ্ট্রকূট বংশ চলে এসছে, এই বাতাপি চালুক্য জায়গায় রাষ্ট্রকূট চলে এসছে। অন্যদিকে এখানে ছিল পল্লব, পল্লবদের জায়গায় কে চলে এসছে? পল্লবদের জায়গায় চলে এসছে চোল। তাহলে এখানে চলছে রাষ্ট্রকূট বংশ, এখানে চলছে চোল বংশ। এই চোল বংশের একজন রাজা ছিল পরান্তক বা প্রান্তক। চোল বংশের রাজা কে ছিল? পরান্তক বা প্রান্তক প্রথম। পরান্তক প্রথম বা প্রান্তক প্রথম। এই চোল রাজা প্রান্তকের সাথে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ তৃতীয় এর একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম ছিল তক্কলমের যুদ্ধ। তাহলে কি বললাম? এখানে চোল রাজা পরান্তক প্রথম বা প্রান্তক প্রথম এর সাথে এখানে রাজা কে ছিল? এখানে রাজা ছিল কৃষ্ণ তৃতীয়, তার সাথে এর যুদ্ধ হয়। কি যুদ্ধ? তক্কলমের যুদ্ধ 949 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কৃষ্ণ তৃতীয় জিতে যায়, মানে রাষ্ট্রকূট বংশ জিতে যায়। এরপরে রাষ্ট্রকূট বংশে একজন রাজা আসেন কর্ক দ্বিতীয়। কি বললাম? কর্ক দ্বিতীয়। তাহলে রাজারা কারা কারা আবার একবারে করে নি? প্রথমে দন্তি দুর্গ, তারপরে কৃষ্ণ, ধ্রুব, অমোঘ বর্ষ। কৃষ্ণ, ধ্রুব, অমোঘ বর্ষ। ইন্দ্র, কৃষ্ণ, কর্ক। কর্ক, কর্ক মানে কর্ক দ্বিতীয়। কর্ক মানে কর্ক তৃতীয়। কর্ক তৃতীয় খুব একটা যোগ্য শাসক ছিল না, তার রাজসভায় একজন সামন্ত ছিলেন তৈলব দ্বিতীয়। কি বললাম? কর্ক দ্বিতীয়র সভাতে ছিল তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় কর্ক দ্বিতীয়কে হত্যা করে দেয়। আর এই যে রাষ্ট্রকূট বংশ, এই রাষ্ট্রকূট বংশের জায়গায় আবার স্থাপন করে চালুক্য বংশ। আবার স্থাপন করে চালুক্য বংশ। তাহলে এই রাষ্ট্রকূট বংশের জায়গায় চলে আসে কে? চালুক্য বংশ। এবার ওই তৈলব দ্বিতীয় এই যে মানখেত যে রাজধানী রয়েছে, এটাকে শিফট করে নিয়ে যায়
এখানে একটি জায়গা আছে কল্যাণা, এখান থেকে নিয়ে যায় কল্যাণা। তাহলে তৈলব দ্বিতীয় সময় এই রাজধানী কোথায় হয়ে যায়? কল্যাণা। ওই জন্য এই চালুক্য বংশকে বলে কল্যাণা চালুক্য। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে এখানে চালুক্য বংশ ছিল, চালুক্য বংশ দেখে নিয়েছি। ওই সাথে সাথে এখানে পল্লব বংশ ছিল, পল্লব বংশ দেখে নিয়েছি। পল্লব বংশের জায়গায় চলে এসেছিল চোল বংশ, এখানে চালুক্য বংশের জায়গায় চলে এসেছিল রাষ্ট্রকূট বংশ, রাষ্ট্রকূট বংশ দেখে নিলাম। এবার এই রাষ্ট্রকূট বংশের জায়গায় চলে এলো কে? আবার চালুক্য বংশ। চালুক্য বংশ মানে কল্যাণা চালুক্য বংশ। এবার এই কল্যাণা চালুক্য বংশ সম্পর্কে একটুখানি বুঝে নিই। তাহলে কল্যাণা বংশের প্রতিষ্ঠাতাকে? কল্যাণা বংশের প্রতিষ্ঠাতা হলো তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় কর্ক দ্বিতীয়কে হত্যা করে আবার কল্যাণা চালুক্য বংশ প্রতিষ্ঠা করলো। তাহলে এই কল্যাণা চালুক্য রাজধানী কোথায় হবে? এই যে এই মানক্ষেত থেকে শিফট করে নিয়েছিল কোথায়? কল্যাণাতে। তাহলে এই কল্যাণা চালুক্য রাজধানী হবে কল্যাণা। এবার সেই আগে যেমন একটা ঘটনা বললাম, এবার ওই ঘটনাটা আবার বলি। কি বললাম? যে এখানে ছিল চালুক্য বংশ, এখানে ছিল পল্লব বংশ। চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশী এখানে প্রথম মহেন্দ্র বর্মনকে হত্যা করেছিল, ফলে চালুক্য বংশের সাথে পল্লব বংশের একটা শত্রুতা হয়ে যায়। এবার চালুক্য বংশের জায়গায় চলে আসে রাষ্ট্রকূট বংশ। তাহলে এখানে পল্লবদের সাথে রাষ্ট্রকূটদের একটা ঝামেলা শুরু হয়ে যায়। তারপর পল্লব বংশের জায়গায় চলে আসে চোল বংশ। তাহলে চোলদের সাথে এই রাষ্ট্রকূটদের একটা ঝামেলা শুরু হয়ে যায়। চোলদের সাথে রাষ্ট্রকূটদের ঝামেলা কোথা থেকে আরো বেশি বড় আকার ধারণ করে? এখানে রাজা ছিল কৃষ্ণ তৃতীয়, আর এখানে রাজা ছিল পরান্তক প্রথম। এর সাথে এর যুদ্ধ হয়, তক্কলমের যুদ্ধ। তখন এই রাষ্ট্রকূটদের সাথে চোলদের শত্রুতা বা ঝামেলা আরো বেশি বেড়ে যায়। এবার এই রাষ্ট্রকূটদের জায়গায় চলে আসে আবার কে? চালুক্য বা কল্যাণা চালুক্য। তাহলে এই কল্যাণা চালুক্যর সাথে চোলদের আবার শত্রুতা হয়ে যায়। কল্যাণা চালুক্যর সাথে চোলদের আবারও শত্রুতা বা ঝামেলা হয়ে যায়। এবার এই ঝামেলা মেটানোর জন্য এই বিভিন্ন চোল রাজারা মাঝে মাঝেই এই কল্যাণা চালুক্যের উপর আক্রমণ করতেন। তো কল্যাণা চালুক্যতে কয়েকজন, দু তিনজন উল্লেখযোগ্য রাজা আছেন। তারা হলেন তৈলব, সোমেশ্বর, বিক্রমাদিত্য, আবার সোমেশ্বর। তৈলব, সোমেশ্বর, সোমেশ্বর, বিক্রমাদিত্য, আবার সোমেশ্বর। তিনটে নাম মনে রাখতে হবে, কিন্তু একটু পর পর। তৈলব, সোমেশ্বর প্রথম, সোমেশ্বর চতুর্থ, বিক্রমাদিত্য ছয়, আর তারপরে লাস্টে সোমেশ্বর পঞ্চম। পঞ্চম, চতুর্থ এসব দরকার নেই, আমি পরপর নাম মনে রাখবো। কি কি? তৈলব, সোমেশ্বর, আবার সোমেশ্বর, বিক্রমাদিত্য, আবার সোমেশ্বর। তাহলে কি বললাম? তৈলব, তারপরে সোমেশ্বর, তৈলব, সোমেশ্বর, তারপরে আবার সোমেশ্বর, তারপর বিক্রমাদিত্য, তারপর আবার সোমেশ্বর। তৈলব দ্বিতীয় এই রাষ্ট্রকূট বংশের জায়গায় চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। এবার তৈলব দ্বিতীয়র সময় তিনি আর রাজধানী চেঞ্জ করেন, তার রাজধানী মানক্ষেতেই ছিল। তৈলব দ্বিতীয়র পরে রাজা হয় সোমেশ্বর প্রথম। সোমেশ্বর প্রথম তার রাজধানী এই মানক্ষেত থেকে নিয়ে যায় কল্যাণাতে। সোমেশ্বর প্রথমের সময় রাজধানী কোথায় যায়? মানক্ষেত থেকে কল্যাণা। এই কল্যাণার বর্তমান নাম হচ্ছে বাসব কল্যাণ। কর্ণাটকের ভেতর এই এরিয়াতে একটা জেলা আছে বিদর জেলা। এই বিদর জেলার ভেতরে একটা জায়গা আছে বাসব কল্যাণ, ওটাই ছিল কল্যাণা। এই সোমেশ্বরের পরে আরো কয়েকজন রাজা হয়, তবে তারপরে প্রধান নাম আসে সোমেশ্বর চতুর্থ। তাহলে তৈলব, তারপরে সোমেশ্বর প্রথম, তারপরে সোমেশ্বর চতুর্থ। এই সোমেশ্বর চতুর্থর উপরে চোল বংশের রাজারা প্রচুরবার আক্রমণ করেছিলেন, এবং এতবার আক্রমণ করেছিলেন বলা হয় যে চোলদের আক্রমণের জন্য ক্রুদ্ধ হয়ে ঘৃণায় সোমেশ্বর চতুর্থ নিজে আত্মহত্যা করে নিয়েছিলেন। তাহলে কি বললাম? তৈলব দ্বিতীয় রাষ্ট্রকূট বংশের জায়গায় চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তৈলব দ্বিতীয়র পরে আসে সোমেশ্বর প্রথম, তিনি তার রাজধানী মানক্ষেত থেকে কল্যাণাতে নিয়ে যায়। আর সোমেশ্বর প্রথমের পরে কয়েকজন পরে এসেছিলেন সোমেশ্বর চতুর্থ। এই সোমেশ্বর চতুর্থ সময় চোলদের এতবার আক্রমণ হয় যে সোমেশ্বর চতুর্থ আত্মহত্যা করে নেয়। এই সোমেশ্বর চতুর্থর পরে রাজা আসে বিক্রমাদিত্য ছয়। এই বিক্রমাদিত্য ছয় এখানের এই চোল আক্রমণ প্রতিহত করে দিয়েছিলেন। এই বিক্রমাদিত্যর সময়ে তার সভাতে দুজন পণ্ডিত ছিলেন, বিলহন আর বিজ্ঞানেশ্বর। কে কে ছিলেন? বিলহন আর বিজ্ঞানেশ্বর। বিক্রমাদিত্যের সভায় ছিলেন বিলহন আর বিজ্ঞানেশ্বর। বিলহন একটি পুস্তক লিখেছিলেন বিক্রমাঙ্কদেব চরিত। কি পুস্তক? বিক্রমাঙ্কদেব চরিত। বিলহনের লেখা বিক্রমাঙ্কদেব চরিত রাজা বিক্রমাদিত্যর জীবন কাহিনী সম্পর্কে লেখা। আর বিজ্ঞানেশ্বর লিখেছিলেন মিথখরা। মিথখরা হিন্দু আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে লেখা রয়েছে। তো বিক্রমাদিত্যের সবাই ছিলেন দুজন, বিলহন আর বিজ্ঞানেশ্বর। বিলহন লিখেছিল বিক্রমাঙ্কদেব চরিত, আর বিজ্ঞানেশ্বর লিখেছিল মিথখরা। মিথখরা হলো হিন্দু আইন সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র লেখা রয়েছে। এই কল্যাণা চালুক্য বংশের শেষ রাজা ছিল সোমেশ্বর পঞ্চম। এই সোমেশ্বর পঞ্চমের পর ধীরে ধীরে এই সাম্রাজ্য শেষ হয়ে যায়। এবার তাহলে কি কি দেখলাম?
এখানে প্রথমে চালুক্য বংশ দেখলাম, তারপরে রাষ্ট্রকূট চলে এলো, রাষ্ট্রকূট দেখলাম, তারপরে আবার কল্যাণা চালুক্য এলো, চালুক্য দেখলাম। এবার এখানে আমরা পল্লব দেখেছিলাম, পল্লবের পর সেই পল্লবের জায়গায় চলে এসেছিল চোল বংশ। চোল বংশ সম্পর্কে দেখিনি, তো চোল বংশ সম্পর্কে আমরা এর পরের ক্লাসে দেখবো, কারণ আজকে এত কিছু বলতে গেলে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো দাক্ষিণাত্যের এই বিষয়টা আশা করি বোঝা গেছে। এখানে আমাদের তাহলে বাকি রইল কি? চোল বংশ। চোল বংশটা বাকি রইল, আর এই কল্যাণ আর এই চালুক্য বংশে আরো একটা চালুক্য বাকি রয়েছে, সেটা হচ্ছে বেঙ্গি চালুক্য। বেঙ্গি চালুক্যটা কি? প্রথমে যখন বাতাপি চালুক্য ছিল, বাতাপি চালুক্য রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সাম্রাজ্য একদম এই পর্যন্ত ছিল, ধরা হয় দ্বিতীয় পুলকেশীর সাম্রাজ্য পুরো এতটা ছিল। এবার এর ভিতরে দ্বিতীয় পুলকেশীর একজন ভাই বুদ্ধ বিষ্ণুবর্ধন, কি বললাম? বুদ্ধ বিষ্ণুবর্ধন। বুদ্ধ বিষ্ণুবর্ধন এই এরিয়াতে শাসন করে, এবং এই এরিয়াতে শাসন করতে করতে নিজে এখানে একটা চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। এবার এই চালুক্যকেই বলা হয় বেঙ্গি চালুক্য। এই যে এখানে ছিল তার রাজধানী বেঙ্গি, বা বর্তমানে যার নাম রাজমুন্দ্রি। তো এই এরিয়াতে প্রতিষ্ঠা করে বেঙ্গি চালুক্য। এবার এই বেঙ্গি চালুক্য সম্পর্কে একটা দুটো পয়েন্ট আছে, সেটাও এর পরের দিন একবারে বলে দেবো। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে চোল বংশ নিয়ে।